আমরা এরপরেরটাতে যদি যাই যে তখন তো আপনার এই কম্পিউটার বিজনেস ফ্লারিশ করতেছে বোঝা যাচ্ছে। সো নেক্সট যে ব্রেক থ্রুটা সেটা আপনি কোনটা মনে করেন এরপর? ওয়েল নেক্সট ব্রেক থ্রুটা কিন্তু আমি যেটা বলব যে ১ম যখন আমি সুপারস্টোরটা শুরু করি ডেফিনিটলি আমি ফিন্যান্সিয়ালি খুব সলভেন্সি পেলাম। মানে আমার হুম, ফিন্যান্সিয়াল সলভেন্সিটা আসে কিন্তু সুপারস্টোর থেকে। কারণ যেহেতু তখন হিউজ ক্যাশ ফ্লো আমার কাছে হুম। আসছে। যখন ক্যাশ ফ্লোটা আসা শুরু করলো তখন আমি মনে করলাম দিস ইজ দ্য টাইম টু রি-ইনভেস্ট অর নতুন ইনোভেশন এ আমার যাওয়া দরকার। দেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমি শুরু করছিলাম কিন্তু বলেছিলাম ট্রেনিং হ্যাঁ, দিয়ে। ট্রেনিং দেয় এডুকেশন। তখন মনে হলো যে ওই সময় আমি ফেল করেছি বিকজ আমি তখন অতটা হুম, প্রস্তুত ছিলাম না। হুম, এখন যেহেতু আলহামদুলিল্লাহ ফিন্যান্সিয়ালি আমি সলভেন্ট, আমার কোম্পানির রেপুটেশন আছে। আর ডেফিনিটলি তখন কিন্তু যেহেতু আমি খুব ইয়াং থাকার আমার কিন্তু খুব মোরাল সাপোর্টগুলো আমি পেয়ে যেতাম। এবং আমি খুব রেসপেক্ট করি নাজিমুদ্দিন মোস্তান যিনি ১ম আইটি সাংবাদিক, বাংলাদেশের ১ম ইত্তেফাকে আইটি সাংবাদিক হিসাবে যিনি। উনি কিন্তু আমি বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে 96 এ ওনার ইত্তেফাক তখন তো আর কোনো পত্রিকা ছিলই না। হুম, ছিল খুব নাম কাওয়াস্তে কিন্তু মেইন হুম, 80% ডমিনেট করতো ইত্তেফাক। ইত্তেফাকের ফার্স্ট পেজে একটা লিড নিউজ ছিল, ড্যাফোডিল ইজ দ্য ভয়েস অফ ইয়াং জেনারেশন। আচ্ছা। এটা ছিল ওনার ফার্স্ট নিউজ। তারপরে দেন উনি আমার ইতিহাসগুলা কিন্তু ওইভাবে তুলে ধরছিল। তো এতে করে একটা সুবিধা হয়েছিল মার্কেটে কিন্তু একটা রেপুটেশন আমাদের ডেভেলপড হচ্ছে। যেটা আমি হুম, বলব যে এটা বেস লেভেল তৈরি হওয়ার পরে আই থট দ্যাট এখন আমার যেহেতু ফিন্যান্সিয়ালি আমি সলভেন্ট লেটস আমি এডুকেশনে কন্ট্রিবিউট করি আগে। হুম, হুম, দেন আবার আমি ট্রেনিং সেন্টারটা শুরু করলাম। সেই ট্রেনিং সেন্টার ছিল ডিআইআইটি, হুম। ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি যেটা এখনো আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ। এখনো আছে এবং এইটা বলব যে আমার অনেস্টলি বলব যে আমার বিজনেসের টোটাল টার্নিং পয়েন্ট এবং গুড ডিসিশন এর ভিতরে এটা একটা বড় ডিসিশন। আরেকটা ডিসিশন ছিল যে আমি কিন্তু ১ম থেকে আমি নিজস্ব স্বকীয়তাটাকে পছন্দ করতাম। হুম, হুম। যেমন যখন আমি ডিআইটি করি তখন সবাই আমাকে বলছিল তুমি অ্যাপটেক নাও, তুমি নিট নাও, ইন্ডিয়া থেকে হ্যাঁ, এলআইসি অন্য নাও। যে ইয়েগুলো ছিল। একের পর এক কিন্তু আপনার ডাটা হুম, বিভিন্ন কোম্পানিগুলো ইন্ডিয়া থেকে আসছিল। হুম, আমি বললাম যে নো, আমি আমার নিজস্ব স্বকীয়তা আমি আমার বাংলাদেশের আমার নিজের স্বকীয়তা নিয়ে আমি দাঁড়াইতে চাই। হুম, হুম। এবং আমার খুব খারাপ লাগতো 96, 97 এ ঢাকা শহরে বেরোলেই তখন দেখতাম যে নিট, অ্যাপটেক, নিট, অ্যাপটেক, নিট, হ্যাঁ, অ্যাপটেক, তখন তো এটা একটা এলআইসি। জোয়ারের মতো ছিল। তখন আমি একসময় জোক করে বলছিলাম যে একটা সময় এগুলো সব ডাউন হয়ে যাবে, দেখবা যে ডিআইআইটি, ডিআইটি। আমিও তো ফান করছি। হুম, হুম, বাট দিস ইজ ট্রু যে ২০০০ সালে এসে কিন্তু দেখা গেল এনআইটির অনেকগুলো সেন্টার, অ্যাপটেকের অনেকগুলো সেন্টার কিন্তু আমার কাছে বিক্রি করার জন্য প্রপোজাল করলো। হুম, এবং তখন আমি কিন্তু আবার সেই ঠিক ওই নিট অ্যাপটেকের সেই হোর্ডিংগুলো কিন্তু আমি ভাড়া নিলাম। নিয়ে আমি সত্যি ডিআইআইটি, ডিআইআইটি আমি করলাম। আমার মনে হয় চিটাগাং এ সম্ভবত আমার ৫৭টা আপনার মেগা সাইন ছিল, যেগুলো শুধু ডিআইআইটি, ডিআইআইটি। হুম, হুম। তো এইটা কিন্তু আমি বলব যে আমার ডিআইআইটি সেই ডিসিশনটা ওই সময় খুব রাইট একটা ডিসিশন ছিল। কারণ আমার ৩ টা লাভ হয়েছে এখন। একটা হচ্ছে আমি আমার ব্র্যান্ড ভ্যালুটাকে আপলিফট করতে পেরেছি। আরেকটা হচ্ছে আজকে আমার যারা লিডার, এই লিডারদের বড় একটা অংশই কিন্তু আমার ডিআইআইটি সেই থেকে তথা আসছে। অ্যালামনাই। আচ্ছা। যারা আমার ডিআইটিতে প্রোডাক্ট স্টুডেন্ট হিসেবে ছিল। ছিল। আমার কিন্তু তখন এখন কি ওখানে আপনি এনাফ ক্লাস নিতেন? না, আমি ক্লাস নিতাম না। আমি নাইতেন তখন না। ম্যানেজমেন্টই হুম, দেখতাম। কিন্তু সুবিধাটা হচ্ছে ওদের সাথে আমার কিন্তু তখন একটা ইন্টারেকশন মারাত্মক ছিল। ভালো ইন্টারেকশন থাকার কারণে আমি বলব হুম, যে এখন আমার টপ লিডারদের 50% ই কিন্তু হচ্ছে ডিআইটি প্রোডাক্ট ওকে। অর মোর দ্যান 50%। তো এটা বলব যে এটা আরেকটা ভালো ডিসিশন ছিল যে ওই জায়গা থেকে আমি ডাইভার্সিফাইডটা করতে পারছি। হুম, কারণ ডিআইটি যখন আমি দেখলাম যে ড্যাফোডিল কম্পিউটার্স এর পরে আমার ডিআইটি সাকসেসটা আসলো এবং ডিআইটি সাকসেসটাই কিন্তু আবার ইউনিভার্সিটিতে আসলো। হুম, কারণ আমি ইউনিভার্সিটি কোনোদিনও করতাম না। আমি ড্রিম দেখিও না। আমাকে হুম, অনেকে বলে আপনি কখনো ড্রিম, আমি কখনো ড্রিম দেখি নাই ইউনিভার্সিটি করব। কিন্তু আমি ডিআইটি করার পরে যখন ডিআইটি সাকসেসটা আসলো তখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন চাচ্ছিলাম। 98 বা 99, 99 এর দিকে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন চাওয়ার পরে তৎকালীন যেই টিমটা ইন্সপেকশনে আসলো আমার বর্তমান ভিসি ছিল ওই ইন্সপেকশন টিমের প্রধান ডক্টর লুৎফুর রহমান। আচ্ছা। উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন। তো উনি এসে আমাকে বলতেছে যে আপনি কেন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন চাচ্ছেন? হোয়াই নট ইউ আর আস্কিং ফর ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি? আমি বলছি আর ইউ জোকিং? আমার এই সেটআপ দিয়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটি করব? হুম, বলে আর ১০টা প্রাইভেট, তখন মনে হয় ১০টা বা ১২টা প্রাইভেট ইউনিভার্সিটি, আরো বেশি হবে। হুম, কারণ আমি যখন শুরু করি তার আগে ২৫টা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। বাট ওই সময়ে আরো ১০-১২টা প্রাইভেট ইউনিভার্সিটি বা তারও হুম, বেশি ছিল। উনি বলে যে আপনার থেকে এট লিস্ট ১০টা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার সেটআপ অনেক বেটার। আমি বলছি, বলেন কি? হুম, আর ইউ শিওর? মানে হ্যাঁ, ইউ শুড অ্যাপ্লাই ইট। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আপনারা বললেন। সো আই মাস্ট গ্রেটফুল টু দিস পিপল যে ওনারা আমাকে এনকারেজ করলো। আমি আবার জোক করে বললাম যে ইফ আই গেট দ্য পারমিশন আই হোপ দ্যাট ইউ উইল জয়েন উইথ মি। বলে আপনি পারমিশন পেলে আমি জয়েন করব। পয়েন্টটা কিন্তু ওই যেটা আপনি বললেন যে অনেক সময় হয় কি যে ইনিশিয়েটিভটা রাইট টাইমে নিতে হয়। মানে কখন আসবে আপনি জানেন না। লুৎফুর রহমান সাহেব যদি ওই সময় আমাকে অফার না করতেন, আমি হুম, হয়তো ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিতাম না। তার মানে একটা উদ্যোক্তা কিন্তু বসতে হবে। আমি অনেক সময় অনেক উদ্যোক্তাকে বলি, হুম, তাদেরকে হয়তো অনেকে পার্সোনালি আমি কল করি। কল করে বলি, "তুমি কিন্তু ইনিশিয়েটিভ নাও।" "হ্যাঁ স্যার নিবো, একটু নিবো।" কিন্তু আমার খুব খারাপ লাগে যে ও তো নিচ্ছে না। হুম, হুম, যেমন আমি একটা উদ্যোক্তা বলবো আজকে বাংলাদেশে সে খুব ভালো উদ্যোক্তা। আমি তার নাম মেনশন করতে চাই না। বিকজ সে এখন অনেক ইয়াং পিপলদের কি বলা যায় যে আইডল হয়ে হয়ে উঠছে। তো ও কিন্তু আমার যখন ব্যবসা শুরু করে
তাকে আমি বলছিলাম যে তুমি তোমার মাথা খুব গরম, তুমি আগে জব করো, 1-2 বছর জব করো, জব করে তুমি চেষ্টা করবা তুমি 6 ফিগারে বেতন নেওয়ার জন্য, কারণ তোমার ক্রিয়েটিভিটি আছে, চ্যালেঞ্জ আছে, তোমাকে যে কোনো বস পয়সা দেবে। তো যেদিন তুমি 6 ফিগারে বেতন পাবা সেদিন আমাকে কল করবা। এর ভিতরে আমি তাকে কিছু টিপস দিয়ে 6 ফিগারে জব পাওয়ার পরে সে আমাকে কল করলো, স্যার আমি তো আজকে ইনক্রিমেন্ট লেটারটা পেলাম, 6 ফিগারে জব, আমি কালকে সকালে রিজাইন দাও। বলে এটা আপনি কি বললেন স্যার, আমার একটা ড্রিম, আমি একটা মোটরসাইকেল কিনবো, এই করো। আমি ছিল দিস ইজ দ্য রাইট টাইম, কারণ এখন তোমার মার্কেট ডিমান্ড আছে, তোমার ক্রিয়েটিভিটির চাঙ্গা আছে, কারণ একটা বস তোমাকে 2-2.5 বছরের ভিতরে 6 ফিগারে বেতন দিচ্ছে, বাংলাদেশ ইজ নট এ ম্যাটার অফ জব। কারণ বলছি তাও তো আজ থেকে 10 বছর বা 12 বছর আগের কথা। তো ওরা আমি বললাম যে তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি বলবো কালকে সকালে রিজাইন দিয়ে তুমি ব্যবসা শুরু করো, এবং হি ডিড ইট। এখন সে সাকসেসফুল। এখন সে বলে যে স্যার আমি যদি সেদিন আপনার কথা না শুনতাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না।